সকলকে এসএস লার্নভার্স চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটি বাংলায় বুঝে নিতে চাও। তাই আজকের এই চ্যাপ্টারটি সম্পূর্ণ বাংলায় তোমাদের বোঝাবো। রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এটি হচ্ছে ক্লাস 10-এর সিবিএসই ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার। তো এখানে রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই বিষয় সম্বন্ধে আজকে জানবো আজকের ভিডিওতে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা প্রতিনিয়ত এই সমস্ত ভিডিওগুলি তোমাদের জন্য আপলোড করতে থাকব। তো চলো আমরা দেখে নিই যে রিসোর্স কী এবং ডেভেলপমেন্ট কী। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিসোর্স সম্বন্ধে। তাহলে রিসোর্স কী? তো দেখো যে রিসোর্স সম্বন্ধে আমরা যদি বলি, এখানে দেখো যে ডেফিনিশন আছে সেটিতে বলা হয়েছে যে এভরিথিং অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট হুইচ ক্যান বি ইউজ টু স্যাটিসফাই আওয়ার নিডস। অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেটা আমাদের পরিবেশে রয়েছে, যেগুলো আমরা ইউজ করি টু স্যাটিসফাই আওয়ার নিডস, provided it is technologically accessible, economically feasible and culturally acceptable can termed as resource। অর্থাৎ প্রকৃতির সমস্ত জিনিস হচ্ছে রিসোর্স, যেগুলো আমাদের চাহিদা পূরণ করছে, যেগুলির ভ্যালু রয়েছে, যেগুলি ইকোনমিক্যালি ফিজিবল, কালচারালি অ্যাকসেপ্টেবল, এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা রিসোর্স বলতে পারি। অর্থাৎ ডেফিনেশনে যেটুকু বলা হয়েছে দেখো, যদি এগুলো টেকনোলজিক্যালি অ্যাক্সেসেবল হয়, ইকোনমিক্যালি ফিজিবল হয় বা কালচারালি সেগুলো অ্যাকসেপ্টেবল হয়, তাহলে সেই বিষয় প্রত্যেকটা জিনিসই কিন্তু রিসোর্স হবে। তো এই হচ্ছে ডেফিনিশন রিসোর্সেস। দ্যাটস ভেরি সিম্পল, যে রিসোর্স হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলোর ভ্যালু থাকবে। আমরা যদি একটা এক্সাম্পল নিই, দেখো যে কোল একটা এক্সাম্পল নিলাম। তো কোল কি রিসোর্স? অবশ্যই কোল হচ্ছে একটা রিসোর্স। তো চলো পরবর্তী যে বিষয়গুলো সেটা দেখতে থাকি। এখানে দেখো যে এখানে একটা ইন্টার রিলেশনশিপ দেখানো হয়েছে, হ্যাঁ, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, টেকনোলজি আর ইনস্টিটিউশন। তাহলে এখানে এই বিষয়টি লক্ষ্য করো যে হিউম্যান বিংস এবং তার সঙ্গে যে রিলেশন, অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ বিটুইন নেচার, টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউশন। অর্থাৎ দেখো হিউম্যান বিংস প্রতিটির সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে। আমরা যদি বলি ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেটি আমরা নেচার হিসেবে বোঝাই, টেকনোলজি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্টিটিউশন, প্রত্যেকটির সঙ্গে কিন্তু প্রত্যেকটির সম্পর্ক রয়েছে। তো এটা হচ্ছে সেই রিলেশনশিপ বিটুইন টেকনোলজি, ইনস্টিটিউশন এবং ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা নেচার। তাহলে দেখো এখানে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে যে রিসোর্স সেটি আমাদের কি কাজে দেয় এবং এটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এইখানের যে বিষয়টি সেটি ভালোভাবে লক্ষ্য করো। দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ থিংস অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট ইনভলভস অ্যান ইন্টারঅ্যাক্টিভ রিলেশনশিপ বিটুইন নেচার, টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউশনস। অর্থাৎ এটি মাথায় রাখবে যে নেচার, টেকনোলজি আর ইনস্টিটিউশন প্রত্যেকটির সঙ্গে যুক্ত রয়েছে। হিউম্যান বিংস নিয়ে আমরা যদি কথা বলি, দেখো তাহলে হিউম্যান বিংস ইন্টারঅ্যাক্ট উইথ নেচার, অর্থাৎ হিউম্যান বিংস তার সম্পর্ক রয়েছে প্রকৃতির সঙ্গে, নেচারের সঙ্গে, থ্রু টেকনোলজি অর্থাৎ টেকনোলজির মাধ্যমে, অ্যান্ড ক্রিয়েট ইনস্টিটিউশনস, এবং যে ইনস্টিটিউশনস বা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বানায় বা তৈরি করে টু অ্যাক্সেলারেট দেয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই বিষয়টি অর্থাৎ যে রিলেশনশিপ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে এটি। তাহলে দেখো এবার বিষয়গুলো, যে এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট রিসোর্স আর ফ্রি গিফটস অফ নেচার অ্যাজ অ্যাজিউমড বাই মেনি। অর্থাৎ আমরা অনেকেই এটা ভেবে থাকি যে প্রকৃতিতে বা নেচারে যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে এগুলো হচ্ছে ফ্রি গিফট অফ নেচার, অর্থাৎ নেচার আমাদের এগুলো ফ্রি দিচ্ছে। আসলেই কি তাই? তাহলে বিষয়টা লক্ষ্য করে দেখো যে রিসোর্স আর ফাংশন অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। তাহলে দেখো হিউম্যান বিংস দেমসেলভস আর এসেনশিয়াল কম্পোনেন্টস অফ রিসোর্স। তাহলে মনে রাখবে যে রিসোর্সের ক্ষেত্রে হিউম্যান বিংস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে ট্রান্সফর্ম মেটেরিয়াল অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট
ইনটু রিসোর্স অ্যান্ড ইউজ দেম। তাহলে হিউম্যান বিংস কী করে, দে ট্রান্সফর্ম দ্য মেটেরিয়াল অ্যাভেলেবল ইন আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো বা মেটেরিয়ালসগুলো প্রকৃতিতে অ্যাভেলেবেল রয়েছে সেই জিনিসগুলোকে ট্রান্সফর্ম করে এটাকে ফাইনাল গুডস বানিয়ে সেটাকে রিসোর্স হিসাবে উপস্থাপিত করে। তাহলে এই হচ্ছে হিউম্যান বিংস, যারা প্রতিটা জিনিসকে রিসোর্স হিসাবে আমাদের কাছে তুলে ধরে। তো দেখো, দিজ রিসোর্সেস ক্যান বি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোইং ওয়েজ। তাহলে রিসোর্সের যদি ক্লাসিফিকেশান দেখি, আমরা দেখব যে রিসোর্সকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। রিসোর্সের ক্লাসিফিকেশানে অনেক রকমের ক্লাসিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, যে আমরা যদি বলি যে অন দ্য বেসিস অফ অরিজিন, অরিজিন মানে উৎপত্তি, অর্থাৎ কীভাবে উৎপত্তি হয়েছে বা এর অরিজিন কীভাবে হয়েছে তার উপর বেস করে আমরা যে রিসোর্স রয়েছে সেটিকে দুটো ভাগে ভাগ করতে পারবো। একটি হচ্ছে বায়োটিক রিসোর্স আর একটি হচ্ছে অ্যাবায়োটিক রিসোর্স। মনে রাখবে, বায়োটিক রিসোর্স অ্যান্ড অ্যাবায়োটিক রিসোর্স। পরবর্তীতে বায়োটিক এবং অ্যাবায়োটিক রিসোর্সের ব্যাপারে একটি বড় ভিডিও দেব, যে বায়োটিক রিসোর্স কী, অ্যাবায়োটিক রিসোর্স কী, এর প্রয়োজনীয়তা কতটুকু এবং কী কী কাজে লাগে, প্রতিটি বিষয়ে কিন্তু আমি একটি একটি করে টপিক দিয়ে ভিডিও দেব। তো তারপরে দেখো, অন দ্য বেসিস অফ এক্সস্টিবিলিটি, এর উপর বেশ করে রিসোর্সকে কিভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স, যেটি রিনিউ করা যায়, এবং আরেকটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স, যেগুলিকে রিনিউ করা যায় না বা পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে আনা যায় না। এই সমস্ত রিসোর্সগুলোকে বলা হয় নন রিনিউয়েবল রিসোর্স। তাহলে এবার দেখো, পরবর্তী যে ক্লাসিফিকেশনটি রয়েছে অন দ্য বেসিস অফ ওনারশিপ, ওনারশিপ মানে হচ্ছে মালিকানা, যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সের মালিককে, এর উপর বেশ করে আবার আমরা এটিকে ভাগ করতে পারি। যেমন ধরো ইন্ডিভিজুয়াল রিসোর্স, অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল কোনো মানুষের যে রিসোর্স রয়েছে সেটিকে আমরা ইন্ডিভিজুয়াল রিসোর্স বলতে পারি। কমিউনিটি রিসোর্স আছে, এটা হচ্ছে গ্রুপ অফ পিপল, তাদের যে রিসোর্স সেটিকে বলা হচ্ছে যে তোমার কমিউনিটি রিসোর্স। ন্যাশনাল রিসোর্স বা জাতীয়, দেশের জন্য যে রিসোর্সটা পুরো দেশের জন্য, অর্থাৎ দেশের যে রিসোর্স সেটি হচ্ছে ন্যাশনাল রিসোর্স। এবার আরেকটা দেখব ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, আন্তর্জাতিক রিসোর্স। তাহলে অন দ্য বেসিস অফ ওনারশিপ যদি বলি, আমরা রিসোর্সকে চারটি ভাগে ভাগ করছি। বেসিক্যালি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিসোর্স, দেখে নাও, ইন্ডিভিজুয়াল, কমিউনিটি, ন্যাশনাল রিসোর্স, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিসোর্স। এবার নেক্সট দেখব অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট, অন দ্য বেসিস অফ স্টেটাস অফ ডেভেলপমেন্ট, এর বেসিসে যদি আমরা দেখি তাহলে রিসোর্সকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে। সেটি হচ্ছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল রিসোর্স, তারপর রয়েছে ডেভেলপড রিসোর্স, আর আছে স্টক, ডেভেলপড অ্যান্ড স্টক। দেখো যে ডেভেলপ, স্টক অ্যান্ড রিজার্ভ, এই ভাগে কিন্তু ভাগ করা যাচ্ছে রিসোর্সকে। তাহলে এই গেল রিসোর্সের ক্লাসিফিকেশান। রিসোর্স যেটি রয়েছে তার ক্লাসিফিকেশান হচ্ছে এই, এটিকে আমরা একটি ছকের মাধ্যমে দেখে নেব। তো রিসোর্সের যে ক্লাসিফিকেশান রয়েছে সেটিকে আমরা এবার বুঝে নেব একটা ওয়েব চার্টের মাধ্যমে, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। দেখো, ক্লাসিফিকেশন অফ রিসোর্সেস সেটি কিন্তু ছকের মাধ্যমে দেওয়া আছে। তো রিসোর্স তোমরা জানো প্রত্যেকেই, যেটার ভ্যালু রয়েছে, তো সেটা হচ্ছে রিসোর্স। তাহলে রিসোর্সকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করছি। এখানে প্রধানত হচ্ছে দুটি ভাগ, মেন যে ভাগ রয়েছে সেখানে দুটি ভাগে আমরা ভাগ করছি। তার মধ্যে আছে ন্যাচারাল, এই ন্যাচারাল রিসোর্স, আর একটা আছে মেন ভাগের মধ্যে হিউম্যান রিসোর্স। এবার ন্যাচারাল যে রিসোর্স রয়েছে এটির আবার ভাগ রয়েছে, দেখে নাও, যে রিনিউয়েবল। খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। দেখো যে ন্যাচারাল রিসোর্সের কি আবার দুটি ভাগে আমরা ভাগ করছি, একটা আছে রিনিউয়েবল, যেটি রিনিউ করা যায়, আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। তাহলে এটি রিনিউ করা যাচ্ছে না বা প্রকৃতিতে পুনরায় ফিরিয়ে আনা যায় না, এটি হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। এবারে আমরা দেখে নেব যে রিনিউয়েবল যে রিসোর্স আছে সেই রিনিউয়েবল রিসোর্সকে দেখো যে আবার দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। সেটি হচ্ছে এক কন্টিনিউয়াস রিসোর্স, এই কন্টিনিউয়াস রিসোর্সকে আবার বলা হয় ফ্লো রিসোর্স, এটিকে আরেকটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে ফ্লো রিসোর্স। ফর এক্সাম্পল উইন্ড আর ওয়াটার, এই দুটি হচ্ছে ফ্লো রিসোর্স বা কন্টিনিউয়াস রিসোর্সের উদাহরণ। এবার দেখো যে রিনিউয়েবল রিসোর্সের আরও একটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে বায়োলজিক্যাল। এই বায়োলজিক্যালের আবার দুটি ভাগ আছে। সেই বায়োলজিক্যাল হচ্ছে এক ন্যাচারাল ভেজিটেশন। তাহলে ন্যাচারাল ভেজিটেশন আমরা ফর এক্সাম্পল ফরেস্ট, তো ন্যাচারাল ভেজিটেশন ফর এক্সাম্পল ফরেস্ট, এটি হচ্ছে বায়োলজিক্যাল রিসোর্সের একটি উদাহরণ আর বায়োলজিক্যাল রিসোর্সের একটি ভাগ। এরপরে আছে ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী, এটিও হচ্ছে কিন্তু তোমার বায়োলজিক্যাল রিসোর্স, অর্থাৎ বায়োলজিক্যাল রিসোর্সের মধ্যে ওয়াইল্ড লাইফও কিন্তু পড়ছে। এবার দেখো
পরবর্তীতে আমরা দেখে নেব নন রিনিউয়েবল। এবার নন রিনিউয়েবল রিসোর্সের আমরা ক্ষেত্রে যদি দেখি, সেটি হচ্ছে রিসাইকেলেবল, অর্থাৎ রিসাইকেল করা যায় এই রিসোর্স। যেমন ধরো ফর এক্সাম্পল মেটালকে আমরা রিসাইকেল করতে পারি, অর্থাৎ যে মেটাল রয়েছে সেটিকে আমরা আবার পুনরায় রিসাইকেল করে পুনরায় ফিরিয়ে আনতে পারি প্রকৃতিতে। আরটি আছে নন রিনিউয়েবল। তাহলে নন রিনিউয়েবলের ক্ষেত্রে দেখো যে নন রিনিউয়েবল যেটি আছে সেটি হচ্ছে ফসিল ফিউল, অর্থাৎ ফসিল ফিউল বা জ্বালানি যেটি আছে প্রকৃতিতে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারবো না। একবার যদি আমরা এটাকে বার্ন করে ফেলি বা পুড়িয়ে ফেলি তাহলে কিন্তু প্রকৃতিতে আর ফিরিয়ে আনা যায় না। তাহলে এটি হয়ে গেল নন রিসাইকেলেবল রিসোর্স। এবার হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে দেখো, হিউম্যান রিসোর্স যেটি আমরা বলেছিলাম মেন ভাগে আছে, এই হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আছে স্ট্রাকচারস অ্যান্ড ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠানগুলো মেড বাই হিউম্যান বিংস। তাহলে ইনস্টিটিউশন রয়েছে যেগুলো বা স্ট্রাকচারস রয়েছে, বিল্ডিংস রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাই দ্য হিউম্যান বিংস, অর্থাৎ হিউম্যান বিংস দ্বারা বানানো হচ্ছে। তো এগুলো চলে আসছে হিউম্যান বিংসের আন্ডারে। এবার দেখো কোয়ান্টিটি আর কোয়ালিটি, অর্থাৎ প্রকৃতিতে এর পরিমাণ কতটা, অর্থাৎ কোয়ান্টিটি এবং কোয়ালিটি এবং এর গুণ বা কোয়ালিটি কীরকম, সেই বিষয়গুলো কিন্তু পড়ছে আমাদের হিউম্যান রিসোর্সের আন্ডারে। তাহলে দেখো যে এই যে পেজটি রয়েছে এই পেজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে তুলে ধরলাম, যে রিসোর্স কী, রিসোর্সের ক্লাসিফিকেশন কী। তো সামনেই যারা মাধ্যমিক দেবে 2027 যে এক্সামটি দেবে তারা এই বিষয়গুলি খুব ভালোভাবে বুঝে নেবে। আমরা প্রতিটি বিষয়, প্রতিটি চ্যাপ্টারের টপিক ধরে ধরে বোঝাবো তোমাদের, যাতে করে তোমাদের কোনো রকমের প্রবলেম না থাকে। যাদের তাও সমস্যা হবে কোনো রকম ক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাও, আমরা তোমাদের জন্য আরও সহজে বোঝাবো এবং তোমাদের ফ্রি নোটস দেওয়ার চেষ্টা করব। তা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।